আপনি জানেন কি ইহুদিদের একসময় ইংল্যান্ডে প্রবেশের অনুমতি ছিল না। ১৬৫৬ সালে অলিভার ক্রমওয়েলের শাসন আমলে ইহুদিদের ইংল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তার আগে অবশ্য একবার ১০৬৬ সালের দিকে উইলিয়াম দ্য কঙ্করের শাসন আমলে ইহুদিদের ইংল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু সেটা বেশি দিন টিকে নাই। তার কিছুদিন পরে ১২৯০ সালে ইহুদিদের আবার ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয়, কারণ ইংল্যান্ডে সেই সময় সুদ নিষিদ্ধ ছিল। ইহুদিরা ইংল্যান্ডে প্রবেশ অধিকার পাওয়ার পর সুদের ব্যবসা শুরু করে। ইংল্যান্ডে ধর্মীয় নেতারা ইহুদিদের বিরোধিতা শুরু করে এবং ইহুদিদের ইংল্যান্ড থেকে বিতাড়িত করে। হিজরি প্রথম সনে রোমানরা জেরুজালেম আক্রমণ করে এবং জেরুজালেম থেকে ইহুদিদের বিতাড়িত করে। তখন ইহুদিরা গোটা পৃথিবীতে ছড়ায় পড়ে। আফ্রিকাতে, আরবে, জার্মানিতে, ইতালিতে, বিভিন্ন দেশে ইহুদিরা ছড়ায় পড়ে। আল্লাহ নবীর সিরাত থেকে আমরা জানি মদিনাতেও ৩টা ইহুদি গোত্র বাস করত: বনু কায়নুকা, বনু কোরাইজা, বনু নাজির। এই যারা মদিনাতে বাস করত, যেসব ইহুদিরা, তাদের মূল ব্যবসা ছিল সুদের ব্যবসা, স্বর্ণের ব্যবসা এবং ছিল লোহার ব্যবসা। লোহার ব্যবসা বলতে বিভিন্ন অস্ত্র তৈরি করত, লোহার বর্ম তারা তৈরি করত। এটাই সেই সময় ছিল ইহুদিদের প্রধান ব্যবসা। লৌহজাত পণ্যের ব্যবসায় ওরা সবসময় অগ্রসর ছিল, কারণ দাউদ আলাইহিসসালাম ওনাদের নবী, আমাদেরও নবী। উনি ছিলেন একজন কামার বলতে পারেন। তিনি লোহার বর্ম তৈরি করতেন, লোহার অস্ত্র তৈরি করতেন। ঐতিহাসিকভাবেই লৌহজাত পণ্যের ব্যবসায় ইহুদিরা যুক্ত ছিল। ইংল্যান্ডে প্রবেশাধিকার পাওয়ার পর ১৬৯৪ সালে ইহুদিরা ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করে। ব্যাংক অফ ইংল্যান্ডটা ছিল একটা বেসরকারি প্রতিষ্ঠান। বেশ কিছু শেয়ার হোল্ডার ছিল এই প্রতিষ্ঠানটার এবং বেশিরভাগ শেয়ার হোল্ডারই ছিল ইহুদিরা। এবং ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠার পর ১৬৯৪ সালে ব্যাংক অফ ইংল্যান্ড কাগজের নোটের প্রবর্তন করে। এবং আপনাদের প্রশ্ন জাগতে পারে যে একটা বেসরকারি ব্যাংক কি করে কাগজের নোট ছাপানোর অনুমতি পায়? তাহলে সেই সময়ের কারেন্সি সিস্টেম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ১৬৯৪ সালের আগ পর্যন্ত ইংল্যান্ডে কাগজের নোট ব্যবহার করা হতো না। কারেন্সি হিসাবে সেই সময় বিভিন্ন মেটাল ব্যবহার করা হতো, স্বর্ণ ব্যবহার করা হতো, রূপো ব্যবহার করা হতো, ব্রোঞ্জ ব্যবহার করা হতো। এইসব কারেন্সি ব্যবহারের জন্য রাষ্ট্রের কারেন্সির নিয়ন্ত্রণের প্রয়োজন হতো না। কারণ একটা স্বর্ণ মুদ্রা যদি আপনার কাছে থাকে, ১ ভরি স্বর্ণের স্বর্ণ মুদ্রা, অথবা ১ ভরি স্বর্ণ যদি একটা বিস্কিট আকার আপনার কাছে থাকে, সেটার মূল্য সেম। এই জন্য সেই সময় কারেন্সি সিস্টেমটা রাষ্ট্র সেভাবে নিয়ন্ত্রণ করতো না। রাষ্ট্র শুধু ট্যাক্স যেটা আপনার কাছ থেকে পায় সেটাই নেই। কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হবার পর এই কারেন্সি ওরা বাজারে ছাড়তো। সেই কারেন্সিটা অনেকটা বিল হিসাবে ছাড়তো। $100 একটা নোট যদি আপনাকে দেয়, সেটার একটা গোল্ড ভ্যালু থাকবে। সেটা যদি আপনি ব্যাংকে $100 ফেরত দেন, তাহলে ব্যাংক আপনাকে নির্দিষ্ট পরিমাণ গোল্ড দিবে। তো এই বিষয়টা পরবর্তীতে একটা বড় সুযোগ করে দেয় ব্যাংক অফ ইংল্যান্ডকে। $1.2 মিলিয়ন অ্যাসেট নিয়ে ব্যাংক অফ ইংল্যান্ড যাত্রা শুরু করে। কাগজের নোট বানানোর ক্ষমতা যখন ওদের হাতে চলে যায়, যদিও ওদের মূলধন ছিল $1.2 মিলিয়ন, ওরা তখন প্রচুর টাকা ছাপানো শুরু করে। কারণ সব গ্রাহক তো আর একসাথে ব্যাংকে আসবে না যে আমার কাছ থেকে টাকাটা নেন, আপনি আমার স্বর্ণ ফেরত দেন। এই জন্য ওদের কাছে একটা সুযোগ তৈরি হয় এবং ওরা ওদের মূলধনের চাইতে অনেক বেশি পরিমাণ টাকা ছাপায় এবং এই টাকা ওরা সুদে ব্যবহার করে, হোম লোনে ব্যবহার করে, বিভিন্নভাবে এই টাকাটা ওরা ব্যবহার করতে থাকে। এবং এই সিস্টেমটার প্রবলেমটা কি, যে রাষ্ট্রের একটা ইনকাম থাকে, রাষ্ট্রের অনেক ব্যয় থাকে, রাষ্ট্রের অনেক ব্যয়ভার বহন করতে হয়, সেটা রাষ্ট্রের খরচ হয়ে যায়। আবার যখন একটা ক্রাইসিসে রাষ্ট্র পড়ে, একটা যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন রাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্রাইসিসে পড়ে। তখন রাষ্ট্র বাধ্য হয় অর্থ সংগ্রহের জন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যেতে। এভাবে রাষ্ট্রের চাইতে ব্যক্তি অনেক শক্তিশালী হয়ে যায় এবং এভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোনো ব্যক্তির কাছে চলে যায়। ১৭৬০ সালে রথচাইল্ড ফ্যামিলি জার্মানিতে ব্যাংকিং খাতে ইনভেস্ট করে, ব্যাংক প্রতিষ্ঠা করে এবং পরবর্তী ৪০ বছরের মধ্যেই ১৮১১ সালের দিকে রথচাইল্ড ফ্যামিলি তার ৫টা ছেলেকে ইউরোপের ৫টা দেশে পাঠায় দেয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি, এই ৫টা দেশে তার ৫টা ছেলেকে পাঠিয়ে দেয় এবং এই ৫টা দেশে তারা ৫টা ব্যাংক প্রতিষ্ঠা করে। নাথান মেয়ার রথচাইল্ড ইংল্যান্ডে ব্যাংক প্রতিষ্ঠা করে। জেমস মেয়ার রথচাইল্ড ব্যাংক প্রতিষ্ঠা করে ফ্রান্সে। পরবর্তীতে যখনই ইংল্যান্ড ফ্রান্সের যতগুলো যুদ্ধ হয়, নাথান মেয়ার রথচাইল্ড ইংল্যান্ডকে যুদ্ধের ফান্ড দিচ্ছিল, আবার জেমস মেয়ার রথচাইল্ড ফ্রান্সকে ফান্ডিং করতেছিল। ১৮০০ সাল থেকে ১৯০০ শতকের মধ্যে ইউরোপের মধ্যে যখনই কোনো যুদ্ধ পরিচালিত হয়েছে, তখনই অক্ষ শক্তি, মিত্র শক্তি, দুই শক্তিকেই ইহুদিরা ফান্ডিং করছে, অস্ত্র সহায়তা করছে, দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করছে। এভাবে ১৯ শতকের শুরুর দিকে, ১৮ শতক থেকে ১৯ শতকের মধ্যে পুরা ইউরোপের অর্থনীতি ইহুদিদের হাতে চলে যায় এবং ১৯বিংশ শতকে রথচাইল্ড ফ্যামিলির সম্পদের পরিমাণ ছিল, সেটা এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, তবে
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী রথচাইল্ড ফ্যামিলি ছিল সে সময় পৃথিবীর সবচাইতে সম্পদশালী ফ্যামিলি, এবং এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এখন পর্যন্ত রথচাইল্ড ফ্যামিলির সম্পদ যে পরিমাণ ঊনবিংশ শতাব্দীতে ছিল সেই পরিমাণ সম্পদ এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইনকাম করতে পারে নাই। মোট কথায় ঊনবিংশ শতকের শুরুর দিকে পুরো বিশ্ব অর্থনীতি ইহুদিদের নিয়ন্ত্রণে চলে যায়। আজকের মতো এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।